ইরান কি একটা রিজিম চেঞ্জের দিকে যাবে? তাহলে কারা করবে? রিজিম চেঞ্জ হুম, হলে করবে কারা? আনলেস খুব বড় ধরনের আপরাইজিং যদি না হয়। তো হুম, ইরানিয়ানদের একটা বিষয় আছে, এই মুহূর্তে ইরানের ভিতরে বড় আপরাইজিং হবে না, কারণ একটা যুদ্ধ অবস্থা আছে এবং আমেরিকার বিরুদ্ধে ইরানের যতই অ্যান্টি খোমেনি রিজিম হোক না কেন, আমার জানা মতে, যেহেতু আমি একবার গিয়েছিলাম সেখানে, আমার জানা মতে ম্যাক্সিমাম পিপল ডু নট লাইক আমেরিকা ফর হুম, ইন্টারভেনশন। কাজে এইখানে ট্রাম্প সাহেব যতই বলুন না কেন যে আপনারা স্টেট বুঝে নেন, হুম, কে বুঝবে সেটা তারা চেষ্টা করে পারেনি। যাকে তারা ফোকাস করতে চাচ্ছে, হুম, রেজা শাহ পেহলিভির ছেলে রেজা, আহ, তাকে তো পুরোপুরি আইডেন্টিফাই করা হয়েছে যে তিনি ইসরায়েলের লোক বা প্রো ইসরায়েল মানুষ। তো তার খুব গ্রহণযোগ্যতা ইরানে আছে বলে আমার মনে হয় না, এবং তিনি ইরানে ঢুকে এই রেভলিউশনটা করতে পারবেন সেরকম আমার মনে হয় না। কাজেই একটা অস্থির অবস্থায় আমরা অনেক দিন থাকবো, এবং সেই অস্থিরতার পুরো সম্পূর্ণ আমরা এর এফেক্ট পড়বে আমাদের মতো দেশে, যেখানে আমরা টোটালি নির্ভর জ্বালানিতে। আহ, এবং শুধু আমাদের না, দুনিয়ার অনেক দেশ যারা ডিপেন্ডেন্ট তাদের উপরে পড়বে। হয়তো ইউরোপে ম্যানেজ করে ফেলতে পারবে, আমেরিকাতে ম্যানেজ করতে পারবে, কিন্তু মুশকিল হবে আমাদের, যারা আমরা টোটালি ডিপেন্ডেন্ট অন ইম্পোর্ট অফ অয়েল অ্যান্ড গ্যাস। কিন্তু ইরান যে হুমকি দিচ্ছে, তো ইরান একা একা কতদিন নড়তে পারবে? এই যে আমরা দেখতে পাচ্ছি যে যেখানে যেসব দেশেই মার্কিন ঘাঁটিগুলো আছে সেগুলোতে হামলা করছে, ইসরায়েলের উপর করছে, কিন্তু এইভাবে কতদিন তারা টিকে থাকতে পারবে বলে মনে সেটা ডিপেন্ড করবে যে এই হয়? আমরা যেটা করবে ব্যাটল অফ অ্যাট্রিশন। ব্যাটল অফ অ্যাট্রিশন মানে ক্ষয়ক্ষতি, কার ক্ষয় বেশি হচ্ছে, কার ক্ষতি বেশি হচ্ছে, কে কতদিন পারবে। আমি মনে করি ইরানেরও একটা লিমিটেশন আছে, ডেফিনেটলি একটা হুম, লিমিটেশন হুম, আছে। হয়তো আমেরিকার মতো তাদের ওই রকম অফুরন্ত সম্ভার নেই। ইরানেরও একটা যে লিমিটেশন আছে, সেই লিমিটেশনের বাইরে ইরান যেতে পারবে না। কিন্তু তার বাইরে যাওয়ার আগে যেটা করবে সেটা হচ্ছে সমগ্র মিডল ইস্টে এক ধরনের আগুন জ্বালিয়ে যাবে, আগুন জ্বালাবে, যেটা মিডল ইস্টের পক্ষে, বিশ্বের পক্ষে, ট্রেডের পক্ষে, আপনার অয়েল, যেটা আপনার এক ধরনের নিয়ন্ত্রণ করে অনেক দেশের ইকোনমি, সেই হুম, ক্ষেত্রে একটা বড় ধরনের ক্ষতি হবে। অপরদিকে আমি মনে করি আমেরিকা, ইসরায়েল, তাদেরও একটা লিমিটেশন আছে। আমেরিকা কি চাইবে এটা এমন একটা জায়গা নিয়ে যাক যেখানে ভিতরে একটা সিভিল ওয়ার যদি শুরু হয়, আমি যেটা বললাম, যদি সেখানে আবার এথনিক্যাল ফাইটটা শুরু হয়, তাহলে আমেরিকার কোনো লাভ হচ্ছে না সেদিক থেকে। যদি লাভ হয়ে থাকে তাহলে হয়তো ইসরায়েলের হতে পারে, কিন্তু ইরানের আমি জানি না ইরানে কি সত্যি সত্যি নিউক্লিয়ার ওয়েপন আছে কি নাই। আহ, হুম, আ- মনে হয় নাই, যদি থাকে, এটা আবার যেহেতু আমরা জানি না, আমি হুম, হাইন্ডসাইডে বলছি, যদি থাকে তাহলে ইরান হয়তো সেটা নিয়ে বসে থাকবে না। কারণ যা হুম, হয়, যে একেবারে যদি আপনি আপনি দেয়ালে তার পিঠ নিয়ে যান, সে যদি মনে করে তার আসন্ন আহ, আহ, শেষ অবস্থায়, তাহলে ডেফিনেটলি যে কাউন্টার অ্যাটাক করবে, সে কাউন্টার অ্যাটাক সর্বশক্তি দিয়ে করবে। কারণ ইতিমধ্যেই আমরা দেখেছি যে আপনার ইরানিয়ান যে গার্ড রেজিমেন্ট, সেখান থেকে তাদের সর্বাধিনায়ক বলেছে যে আমেরিকা লিমিট ক্রস করে ফেলেছে। হুম। এটা বলার পেছনে আহ, এক ধরনের প্রচন্ড আমার মনে হয় যে ওয়ার্নিং দেওয়া আছে। সেই ওয়ার্নিংটা কিসের সেটা তো আমরা এখনো বুঝতে পারছি না। জি। আপনার কি মনে হয় যে বাংলাদেশে এর চাপ কতটা পড়তে পারে? আপনি আগে অবশ্য বলেছেন একবার, মানে আপনার কথার মাঝে, যে বাংলাদেশে নতুন সরকারের চাপ আছে। তো কিরকম প্রভাব পড়তে পারে বাংলাদেশে এই মুহূর্তে যদি মানে অনেকদিন ধরে এটা চলতে থাকে? দেখুন, দুটো জিনিস বাংলাদেশে, আমাদের যে এক্সপোর্ট, আমি আগে আগে এক্সপোর্টের কথা বলি, আমাদের যে এক্সপোর্ট রুট, সেই এক্সপোর্ট রুট এখন এমনিতেও কিন্তু আপনার এই পাইরেসির কারণে অনেকটা ঘুরে যেতে হচ্ছে এক্সপোর্ট রুট। ম্যাক্সিমাম আমরা কিন্তু রেড সি তো ইউজ করছি না। এখন যেটা হবে সেটা হবে যে আরো, যেহেতু একটা যুদ্ধ অবস্থা, কাজেই আমাদেরকে আরো অন্য রুটে, অন্য রুট ধরতে হবে।
অন্য রুট যদি ধরতে হয় তাহলে ইন্স্যুরেন্সের প্রাইসটা বাড়বে, টাইমিং বাড়বে, এবং আমরা সেই টাইমিং সেট করতে পারবো কিনা। অলরেডি এয়ার রুট বন্ধ হয়ে আছে, বাংলাদেশে প্রায় 20টা কি 30টা মিডল ইস্টার্ন ফ্লাইট বন্ধ হয়ে গেছে। এটা একটা বড় ধরনের ধাক্কা বাংলাদেশের জন্য, এই বাংলাদেশের ইকোনমির জন্য একটা বড় ধরনের ধাক্কা। তারপরে যদি গার্মেন্টসে আপনার ডিসরাপশনটা হয়, সাপ্লাই চেইনে যদি ডিসরাপশন চলতে থাকে, তাহলে এটা হবে আরেকটা ধাক্কা। থার্ড এবং বড় হচ্ছে যে আমাদের অয়েল ডিপেন্ডেন্সি, মানে ফিউয়েল ডিপেন্ডেন্সি। আমরা শুধু জ্বালানি আনছি না, মানে জ্বালানি আনছি, আমরা শুধু লিকুইড জ্বালানি আনছি না, আমরা তরলীকৃত গ্যাসও আনছি। তার মানে আমরা ক্রুড অয়েলই আনছি না, আমরা তরলীকৃত গ্যাসও আনছি। আমরা হয়তো কাতার থেকে কম আনছি, আমেরিকার থেকে অনেকটা আনছি, কি কাতার থেকে আনছি। এটা এটা নিয়ে আসা যদি বন্ধ হয়ে যায়, যদি 10 দিন 15 দিন 20 দিন যে কোনো কারণে বন্ধ, যদি এই মিসাইল আক্রমণও বন্ধ হয়, তারপরেও কিন্তু হরমুজ উইল বি ভেরি 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 ডেঞ্জারাস এরিয়া। এইসব হলে পরে আমাদের উপরে, যেহেতু আমরা টোটালি ডিপেন্ডেন্ট, আমাদের ইন্টারনাল কনজামশনের জন্য 95% আমি বলবো যে উই আর ডিপেন্ডেন্ট অন দিস এক্সপোর্টস। আমাদের এখানে নিজেদের গ্যাস নেই বলতে গেলে চলে, সেগুলো নতুন এক্সপ্লোরেশন হয়নি বিভিন্ন কারণে। এই সব মিলিয়ে যদি আমি বলি যে ফিউল প্রাইস যদি বাড়ে, ফিউল ক্রাইসিস যদি হয়, যেটা হওয়ার সম্ভাবনা হয়তো নেক্সট 7 ডেজে আমরা দেখব, যদি হয় তাহলে বাংলাদেশের সার্বিক ইকোনমির উপরে একটা বড় ধরনের প্রেশার আসবে।